ঢাকা মহানগরীতে দূরপাল্লার এবং আন্তর্জেলার যে বাস টার্মিনালগুলো আছে তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না। যাত্রীরা অবশ্যই টার্মিনালের ভিতরে থাকা অবস্থায় বাসে আসন গ্রহণ করবেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এই বিষয়টি খেয়াল রাখার জন্য আমরা আহ্বান করেছি এবং আমরা বিভিন্ন ডিভিশন সভা করেছি। ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা থেকে নিবৃত্ত থাকার জন্য বলা হয়েছে। এই ব্যাপারে আমাদের মিটিং হয়েছে। ঢাকা মহানগরী হতে দূরপাল্লার ফিটনেসবিহীন এবং রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সাথে সংশ্লিষ্ট সকলে এই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন, এটাই আমরা আশা করি। বাসের ভিতরে যাত্রীদের থেকে অপরিচিত কারো কাছ থেকে কোনো যাত্রী কোনো কিছু খাবেন না, এ ব্যাপারে ডিএমপি থেকে সর্বাত্মক পরামর্শ দেওয়া গেল। ঈদ উপলক্ষে লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যেন কোনো যানজট সৃষ্টি না হয়, সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ সদরঘাটে আমাদের যে লঞ্চ টার্মিনাল আছে, লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যে যাতায়াত ব্যবস্থা সেটা যেন সুশৃঙ্খলভাবে হয়, সে ব্যাপারে ডিএমপির ট্রাফিক বিভাগ সচেষ্ট থাকবে। কোনো যানবাহনে ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। আপনারা জানেন যে আগে ছাদে যাত্রী যেত, কিন্তু বর্তমানে কিন্তু ছাদে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তার কারণে, ঝুঁকির কারণে এটা সম্পূর্ণ পরিহার করা হয় এবং এই ব্যাপারে ডিএমপি সবসময় সতর্ক থাকবে, সচেষ্ট থাকবে। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করা আছে এবং এটা সবসময় প্রদর্শন করতে হবে। মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতিসীমা মেনে চলে, সেই বিষয়টি ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে। অন্তত ডিএমপির ভিতরে যখন তারা চলাচল করবে এবং তারা যখন ডিএমপি থেকে বের হবেন, তখন কিন্তু যেন তাদের গতিটা নিয়ন্ত্রিত থাকে এবং তারা হেলমেট পরিধান করেছে। এই বিষয়টা ডিএমপি আগেও দেখেছে এবং এখনও এটি দেখবে। অনেক সময় টার্মিনাল বা আশেপাশের ফাঁকা জায়গায় আপনারা খেয়াল করে দেখেছেন যে খালি ট্রাক বা পিক আপে অনেক সময় মালামাল বা যাত্রী আনলোড করার পরে খালি ট্রাক বা পিক আপগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, যাত্রী ওঠানামা করে এবং দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রয়াস চালায়। ডিএমপি ট্রাফিক বিভাগ এই বিষয়ে অতীতেও সোচ্চার ছিল এবং বর্তমানে যেন এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বক্ষণ নজরদারি রাখবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত লাভের আশায় ইন্টারসিটি গণপরিবহনগুলো রুট পারমিটবিহীন, অনুমোদনবিহীনভাবে যেন ঢাকা মহানগরীর অভ্যন্তরে যত্রতত্র না চলে, সেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়মিত আলোচনা করা হয়েছে। কিন্তু তারপর আপনারা জানেন যে অনেক সময় বিভিন্ন সময় ইন্টারসিটির বিভিন্ন বাস অনুমোদিতভাবে শেষ মুহূর্তে যখন বাসের ক্রাইসিস হয়, অনেক সময় দূরপাল্লার রুটে যখন বাস আসতে পারে না, শিডিউল বিপর্যয় হয়, তখন দেখা যায় অনুমোদিতভাবে অনেক বাস চলে আসে। আমাদের ট্রাফিক ডিভিশনগুলো আছে, তাদেরকে বলা আছে যে তারা দরকার এটা নোট করবে, নাম্বারগুলো রেকর্ড করবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পবিত্র ঈদুল আজহায় ঢাকা মহানগরী হতে বাইরে এবং বাইরে থেকে ঢাকা মহানগরীতে নিয়মিত জনসাধারণের আসা যাওয়া চলমান থাকে। এজন্য ঢাকা মহানগরীর এন্ট্রি এক্সিট পয়েন্টে যেন কোনোরূপ যানজট তৈরি না হয়, ট্রাফিক যেন সহনীয় পর্যায়ে থাকে, এজন্য প্রতিটা পয়েন্টে হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সাথে যাদের সাথে ডিএমপির বর্ডার আছে তাদের সাথে ডিএমপি শক্তিশালী কোঅর্ডিনেশন মেনটেন করবে। এটা অতীতেও ছিল, বর্তমানে এটা অব্যাহত থাকবে। পশুবাহী গাড়িসমূহ অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত হাটের ভিতরে লোড আনলোড করতে হবে। কোনো ক্রমেই হাটের বাইরে অথবা রাস্তায় লোড আনলোড করা যাবে না। গরুর হাট কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, হাট ইজারাদার, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে এবং এটা ঈদ পর্যন্ত চলমান থাকবে। কোরবানির পশুবাহী যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে এবং কোনো হয়রানির শিকার করা যাবে না। এবং যাত্রীবাহী এবং পশুবাহী যে যানবাহন যেগুলো থাকবে, পশুবাহী যে ট্রাক যেগুলো আসবে, সেই পশুবাহী ট্রাকের সামনে আমরা বলেছি স্টিকার এবং ব্যানার লাগাবার জন্য। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন হাটে পশুবাহী গরুর গাড়িগুলো আসবে। যেই গরুর গাড়ির সামনে যেই স্টিকার লাগানো থাকবে, যেই হাটের নাম লেখা থাকবে, যেই হাটের বিবরণী থাকবে, সেই গরুর গাড়িকে আমরা সেই হাটেই ডাইরেক্ট করব। কোনো অবস্থাতেই মাঝপথে বা অযাচিতভাবে কেউ গরুর গাড়িকে থামাবে না এবং যদি এই ব্যাপারে যদি কেউ আইনের ব্যর্থ হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাস টার্মিনাল এবং গরুরহাট কেন্দ্রিক আমাদের নজরদারি অতীত ছিল এবং ঈদের সময় আরও কড়াভাবে থাকবে। এবং আপনারা দেখেছেন যে গাবতলী গরুরহাট এবং গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ বাস টার্মিনাল আমাদের ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
ঈদুল আজহার 7 দিন পূর্ব থেকে গরুরহাট কেন্দ্রিক সার্বক্ষণিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনে ওয়াচ টাওয়ার যেটা স্থাপন করা হয়েছে সেখান থেকে সার্বক্ষণিকভাবে আমরা মনিটরিং করব। ঈদ উপলক্ষে এবং কোরবানির পশুর হাট সম্পর্কিত যে আমাদের যে ব্রিফিং এই কয়েকটা পয়েন্টে আমাদের ছিল। আমাদের কাজ কিন্তু ঈদের 7 দিন আগে থেকে শুরু হয়েছে। আমাদের স্কেলেটন ডিপ্লয়মেন্ট আছে, আমাদের নজরদারি, এবং আমরা আশা করছি যে আগামী বৃহস্পতিবার আগামীকাল বিকাল থেকে অথবা পরশু ফার্স্ট আওয়ার থেকে যে পশুরহাট কেন্দ্রিক যে ব্যস্ততা সেটা অনেকটা বেড়ে যাবে, টার্মিনাল কেন্দ্রিক ব্যস্ততা অনেকটা বেড়ে যাবে এবং আমাদেরও কিন্তু কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সমন্বয় আমরা এর আগেও করেছি। বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ডিভিশন, বিভিন্ন সংস্থার সাথে যে কোঅর্ডিনেশন মিটিং হওয়ার কথা সেগুলো আমরা সম্পন্ন করেছি এবং এই কোঅর্ডিনেশনটা কিন্তু ঈদ পর্যন্ত চলবে। এবং ঈদের পরে ফিরতি যাত্রা যখন মানুষজন যারা ঈদের উপলক্ষে ঢাকার বাইরে গিয়েছে, যারা ঢাকা মহানগরী ত্যাগ করেছে, যারা যখন ঢাকা মহানগরীতে আসবে তখনও কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য সোচ্চার থাকে। মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে আমাদেরকে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা ঈদের আগে যেভাবে মনিটরিংটা করব, ঈদের পরে যেন সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা থাকে, মানুষজন যেন শান্তিতে এবং নির্বিঘ্নে যেন আবার ঢাকা মহানগরীতে ব্যাক করতে পারে, এই জন্য আমরা সর্বক্ষণিক আমাদের কোঅর্ডিনেশনটা অব্যাহত রাখবো এবং আমরা মাঠে নিয়োজিত থাকব। এই ছিল আমার পক্ষ থেকে ট্রাফিক সম্পর্কিত নির্দেশাবলী। ধন্যবাদ সবাইকে। আমাদের কাজ কিন্তু যখন যেই গরুর হাটে যেই গরুর গাড়ির সামনে যেই হাটের নাম লেখা থাকবে, বেসিক্যালি সেই হাটের দিকে তাদেরকে ডাইরেক্ট করা। এখন অনেক সময় তাদের মাঝখানে অনেক সময় অনেক ভেস্টেড কোয়ার্টার যদি চলে আসতে পারে, অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ঘটনা ঘটতে পারে, আমাদের পক্ষ থেকে কিন্তু কোঅর্ডিনেশনের কোনো অভাব নেই। আমরা কিন্তু ওয়েল কোঅর্ডিনেটেড, প্রত্যেকটা ইজারাদারের সাথে, প্রত্যেকটা আমাদের যে গরুরহাট কেন্দ্রিক যে ব্যবস্থাপনা কমিটি আছে সবার সাথেই মিটিং হয়েছে, সবার সাথেই কথা হয়েছে কোন রুট দিয়ে, ইভেন কালকেও সব ডিসি সাহেবদের সাথে আমি কথা বলেছি, কোন রুট দিয়ে দেশের প্রত্যন্ত যে কোন রুট দিয়ে, কোনখান দিয়ে কোন গাড়ি আসতে পারে, কোন জেলা থেকে কী আসতে পারে, আমাদের কাছে সব ইনফরমেশন আছে। কিন্তু এখানে আপনারা জানেন যে অনেক স্টেক হোল্ডার্স আছে, অনেক এজেন্সি আছে। এখন যদি কোনো এজেন্সির মধ্যে মিস কোঅর্ডিনেশন হয়ে থাকে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের সাথে কিন্তু কোঅর্ডিনেশনটা অব্যাহত আছে এবং আপনি যেটা বলেছেন এইরকম ঘটনা আরও ঘটতে পারে। যদি ঘটে আমরা সার্বক্ষণিকভাবে তৎপর আছি এবং এখানে কিন্তু ক্রাইমের সাথে সমন্বয় করে আমরা কাজ করি এবং তখন প্রয়োজনে ক্রাইমও কেস টেক ওভার করে এবং আমরা সমন্বিতভাবে এই কাজটা করতে চাই এবং আমি আশা করি যে আগামী যে কয়েকটা দিন আছে আমরা শৃঙ্খলাটা বজায় রাখতে পারবো এবং বজায় রাখার ব্যাপারে সর্বাত্মকভাবে প্রচেষ্টা থাকবে আমাদের। বেসিক্যালি এখানে ডিসি সাহেবরা আছেন। আমি গতবার যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম যে শেষ মুহূর্তে যখন গার্মেন্টস ছুটি হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা, শুধু গার্মেন্টস না, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রমিক আছে, কর্মচারী আছে, বেশ শেষের 1 দিন 2 দিন কিন্তু বহির্মুখী চাপটা অনেক বেড়ে যায় এবং ঢাকা মহানগরীর আশেপাশে কিন্তু অনেক ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বিভিন্ন ছোট বড় মাঝারি অনেক ফ্যাক্টরি আছে। তো দূরপাল্লার গাড়িগুলো যখন ঢাকা শহরে ব্যাক করার কথা, তারা কিন্তু মাঝপথে দেখা যায় যে বিভিন্ন শ্রমিক, বিভিন্ন যারা ঢাকার আশেপাশে যারা থাকে তারা দেশে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ওই বাসগুলোকে আটকায় বাসে চলে যায়। তখন কিন্তু এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয় এবং এখানে যাত্রীরা কিন্তু বাস পায় না, কিন্তু তখন একটা কিন্তু ইন্টারনাল প্রেশারে কিন্তু অনেক অযাচিতভাবে অনেক গাড়ি চলে আসে। আমি কালকে ওয়ারি ডিভিশনে গিয়েছি, ওয়ারি ডিভিশনে বলা আছে যদি এরকম কোনো অযাচিতভাবে কোনো গাড়ি বের হয়, যদি কোনো লোকাল সার্ভিস যদি কোনো ইন্টার ডিস্ট্রিক্টের ট্রিপ নিতে চায় বা যদি কোনো যাত্রী অযাচিতভাবে নিতে চায়, এটা তাদের জন্য একটা রিস্ক, তাদের জন্য একটা ঝুঁকি তৈরি করবে। সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় তাদেরকে যদি নিবৃত্ত করতে নাও পারি, আমরা কিন্তু ভিডিও ক্যামেরা দিয়ে তাদের রেকর্ড করে রাখবো। পরবর্তীতে কিন্তু তাদের দরকার রুট পারমিট, ফিটনেস, এইসব ডকুমেন্টারি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটা গতবারের এক্সপিরিয়েন্স থেকে আমরা এই আশু পদক্ষেপটা আমরা নিতে চাচ্ছি। 3 দিন আগে হবে, কোনোটা 2 দিন হবে, কোনোটা 1 দিন আগে হবে। আর গার্মেন্টসের যে বাসের যে ব্যবস্থাপনা, আমি যেটুকু জানতে পেরেছি সংশ্লিষ্ট সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে কিন্তু একটা নির্দেশ এসেছে, আপনারা তো শুনেছেন, ঢাকার আশেপাশে যত গার্মেন্টস আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সেখানে কিন্তু বিআরটিসিকে মনে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে বিআরটিসির যেই বাসগুলো আছে, বিভিন্ন ট্রিপে যেই বাসগুলো যায়, সেই বাসগুলো পারতপক্ষে গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রোভাইড করার জন্য। আর গার্মেন্টসের মালিক যারা আছে তারা তাদের সাথে মালিক পরিবহন সমিতির মিটিং হওয়ার কথা ছিল এবং তাদের বাস দেওয়ার কথা ছিল। যদি সেই বাসটা তারা দিতে পারে এবং সেটা যদি কিছু কিছু গার্মেন্টসে যেটা ওই কন্ডিশন যদি বা ওই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারে, তা আমার কাছে মনে হয় যে রুট পারমিট অনুমোদিতভাবে যে গাড়িগুলো যায় বা অধিক সংখ্যক যাত্রী নিয়ে যখন তাদের একটা যখন যায়, তখন কিন্তু সেই ঝুঁকিটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমি আশা করব যে এই প্রবণতাটা শুরু হবে এবং আমাদের জন্য সেটা একটা সহায়ক শক্তি হিসাবে কাজ করবে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে। আপনি কিছুক্ষণ আগে আপনারা সাংবাদিক বন্ধুর প্রশ্নটা কিন্তু করেছিলেন, আমি উত্তরটা দিয়েছি। সেটা হচ্ছে যখন বাইরের শেষ 1 দিন বা 2 দিন আগে যখন ছুটিটা হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম প্রেশারটা থাকে।
এবং তখন কিন্তু ম্যাক্সিমাম শ্রমিক যায় হয় একদিন আগে অথবা 2 দিন আগে। তখন বাইরের যে গাড়িগুলো তা বাইরে বাইরে ঢাকার আশেপাশে কিন্তু অনেক শ্রমিক আছে, তারা কিন্তু ঈদে বাড়ি ঘরমুখী হতে চায়। তখন এই বাসগুলো যখন দূর দূরান্ত থেকে ট্রিপগুলো দেওয়ার পর যখন ফিরতি ট্রিপে আসে তখন কিন্তু খালি আসে। তখন কিন্তু বাইরের যে শ্রমিক বা বাইরের যে ঘনবসতিপূর্ণ বা শ্রমিক অধ্যুষিত যে জায়গাগুলো আছে নারায়ণগঞ্জ, গাজীপুর আসলে সেই বাসগুলো কিন্তু সেই পর্যন্ত আসার পর ঢাকায় আসতে পারে না। সেখানে দেখা যায় জোর জবরদস্তি করে বাসগুলো দখল করে তারা তাদের গ্রামের বাড়িতে চলে যায়। তখন এই ঢাকার যাত্রীরা যখন যেতে পারে না তখন কিন্তু এই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই কিন্তু অযাচিতভাবে কিছু গাড়ি বের হয়ে যায়। আমরা বলেছি যে কোনো সময় রিয়েলিটি এমন থাকে যে অনেক সময় হয়তো তাদেরকে আটকানো যায় না, কিন্তু যদি আটকানো নাও যায় তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো, তাদের নাম্বারগুলো রেকর্ড করতে পারবো। প্রয়োজনে পরবর্তীতে তারা যেন ওই রুটে চলার ক্ষেত্রে যেন তাদেরকে যদি কঠোর আইনের মধ্যে আনা যায়, প্রয়োজনে তাদের রুট পারমিট এবং ফিটনেসবিহীন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। প্রতিটি টার্মিনাল কেন্দ্রিক সার্ভিলেন্স টিম আছে এবং সার্ভিলেন্স টিম কিন্তু বিভিন্ন সংস্থার সমন্বয় হয়। সেখানে পুলিশের প্রতিনিধি থাকবে, বিআরটিএ থাকবে, সিটি কর্পোরেশন থাকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। তো আপনার এখানে যদি ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কিনা, ভাড়া 2 গুণ 3 গুণ বাড়ছে কিনা বা ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা সেটার ব্যাপারে কিন্তু সার্ভিলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। সেখানে যদি অযাচিতভাবে কিছু পাওয়া যায়, প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে। হয়তো যেখানে অযাচিতভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবারও যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে, যদি অতিরিক্ত ভাড়ার বিষয়টি আসে, যদি ভাড়া ব্যাপারে কোনো রকম যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আমার ধারণা যে সার্ভিলেন্স টিম যারা আছে তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এরকম কোনো কংক্রিট কোনো এভিডেন্স আমার কাছে নাই, কিন্তু কথা হচ্ছে যদি কোনো কারো বিরুদ্ধে যারা প্রমাণ পাওয়া গিয়েছে, আপনারা দেখেছেন অনেক কাউন্টারের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে বা যদি পাওয়া যায় বা যদি কোনো কারো পক্ষে যদি কেউ এরকম যদি কোনো ইয়ে করে থাকে, এরকম যদি কোনো ইলিসিট কোনো অ্যাক্টিভিটিতে জড়িত থাকে বা এরকম যদি কোনো ম্যানিপুলেশন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রমাণ সাপেক্ষে তো ব্যবস্থা নিতেই হবে, সেটা যেই হোক না কেন। নির্ধারিত গরুর হাটের সংখ্যা কয়টা থাকার কথা আপনারা জানেন, কিন্তু আমরা গত 2-1 দিনের মধ্যে যেটা লক্ষ্য করেছি যে এর মধ্যে কিন্তু কিছু নতুন আবার কিছু সিদ্ধান্ত হয়েছে, আপনারা হয়তো অবগত আছেন। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কিছু জায়গায় 2-4টা জায়গায় কিন্তু হাটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কিছু জায়গা আছে একদম কিন্তু রাস্তার পাশে, যেমন আমি বলতে পারি বালুর মাঠ। আপনারা জানেন যে টিটিপাড়া রোড থেকে যেটা আপনার বালুর মাঠে যেটা কমলাপুরের দিকে আসছে, সেখানে কিন্তু বালুর মাঠে এবার কিন্তু গরুর হাটটা নিষিদ্ধ ছিল এবং গরুর হাট কথা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে গতকাল আমরা জানতে পারলাম যে এখানে গরুর হাট হয়েছে এবং সেখানে কিন্তু রাস্তার পাশেই হয়েছে। আমরা কিন্তু দেন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যেখান থেকে যারা ব্যবস্থাপনা ছিল তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে আমরা বসেছি এবং যে বাস্তবতার কথা সেটা কিন্তু আমরা তাদের কাছে তুলে ধরেছি এবং তাদের কাছে আমাদের সর্বাত্মক রাস্তা ঠিক রেখে, ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রেখে যেন গরুর হাটগুলো বসে সে ব্যাপারে কিন্তু আমরা তাদেরকে আহ্বান করেছি। এছাড়াও আপনারা জানেন যে আজকে থেকে 4 দিন আগে যখন মাননীয় কমিশনার স্যার আপনাদেরকে ব্যাপারে ব্রিফিং দিয়েছেন, উনি কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। আর আপনারা যেটা বললেন যে গরুর অনেক আগেই চলে আসতেছে, আমাদের কিন্তু স্পেসিফিক বলা ছিল গরু কবে থেকে আসবে। এটা কিন্তু যখন গরুটা আসে ঢাকা মহানগরীতে যখন আসে, এটা কিন্তু উৎস থেকেই বন্ধ করতে হয়। যখন ঢাকা মহানগরীর আপনার এন্ট্রি এক্সিট পয়েন্টে চলে আসে, তখন কিন্তু আপনার একটা গরুর গাড়িকে যদি আপনি আটকান তাহলে কিন্তু পিছিয়ে একটা ব্যাকটেইল হবে, সেটা কিন্তু একটা অযাচিত একটা যানজট তৈরি করবে। কারণ এখন অনেক মানুষ ঢাকার ভিতরে ঢুকবে, অনেক মানুষ ঢাকার বাইরে যাবে। আমার কিন্তু মুভমেন্টটাকে ফ্রি রাখতে হবে, আমার কিন্তু মুখগুলোকে ঠিক রাখতে হবে যেন মুভমেন্টটা সাবলীলভাবে, কমফোর্টেবল আর স্মুথলি হয়। সেই বিষয়টা বিবেচনা করে আমরা সার্বিক কল্যাণের কথা চিন্তা করে ঢাকাবাসীর সমস্যা তৈরি না হয়, ঢাকাবাসী যেন স্মুথলি মুভ করতে পারে ঢাকার ভিতর থেকে বাইরে, এবং মানুষের যেন যাতায়াতের জন্য কষ্ট না হয় এবং সেটার জন্য সুদূর প্রসারী এফেক্ট যেন পুরো মহানগরীতে ছড়িয়ে না পড়ে, সার্বিক অবস্থা চিন্তা করেই কিন্তু আমরা বাস্তব পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য প্রয়াস চালাই। বাইকের বিরুদ্ধে বাইকে 3 জন চড়ুক বা হেলমেট ছাড়া চলে, এটা একটা ইউনিভার্সাল রুলস। এটা ঈদের আগে না, ঈদের সময় হোক, ঈদের আগে হোক, ঈদের পর হোক, যখনই 3 জন থাকে বা যখনই বাইক ওভার স্পিডিং করে, আমরা কিন্তু তখনই তাদের বিরুদ্ধে আইনানুগ অন্যান্য সময় যে ব্যবস্থা গ্রহণ করার কথা আমরা সেই ব্যবস্থাই গ্রহণ করি।